নমস্কার। কল্পনার মাঝেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আপনারা শুনবেন সোহম মজুমদারের কলমে আবার হেমন্তে। গল্প পাঠে রয়েছে তুষার এবং গল্পের সূত্রধার রয়েছি আমি সোহম। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প আবার হেমন্তে। বাঙালি উৎসবের আসা আর যাওয়ার সাথেও কিছু ঋতু পরিবর্তনের একটা অদ্ভুত যোগ রয়েছে। উৎসব বলতে গেলে শেষ। এখন নভেম্বরের তৃতীয় সপ্তাহ চলছে। রোদের তেজ ইতিমধ্যেই কমে গেছে। অমৃতেশ দুপুরের খাবার সেরে ব্যালকনির কাছে একটা পুরনো কাঠের চেয়ারে বসে আছে। আজ রবিবার, স্বভাবতই অফিস ছুটি। চাকরি জীবনের রোজের দৌড়ঝাঁপ থেকে এই একটা দিন যা একটু মুক্তি। দূরে বাগানের লম্বা লম্বা সুপারি গাছ, গাছের মাথাগুলো হাওয়ায় মাঝে মধ্যে দুলছে। পাখির কিচকিচ শব্দ বাগান জুড়ে খেলে বেড়াচ্ছে। ব্যালকনি থেকে এক হাত দূরত্বে যে কাঁঠাল গাছের ডালটা চলে গেছে, সেখান থেকে দুটো কাঠবেড়ালি ছুটোছুটি করছে। অমৃতেশ অলস নয়নে সেসব দেখছে। শীতের হালকা আবেশে চোখটা ভারী হয়ে আসছে তার। এমন সময় ফোনের নোটিফিকেশনে চটক ভাঙল অমৃতেশের। ফতুয়ার পকেট থেকে ফোনটা বের করে দেখল ফেসবুক নোটিফিকেশন। লক স্ক্রিনে ভেসে ওঠা এই নোটিফিকেশন দেখে বুকের ভেতরটা কেমন যেন উথাল পাথাল করে উঠল। সেখানে লেখা আছে, স্নেহলেখা মৈত্র অ্যাকসেপ্টেড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। কাঁপা কাঁপা হাতে অমৃতেশ প্রোফাইলটা খুলল। স্নেহলেখার কতগুলো হালে তোলা ছবি সামনে এসেছে। পরিবর্তনের মধ্যে আছে বয়সের ভার আর চোখের চশমা। স্ক্রল করতে করতে একটা বিশেষ ছবিতে গিয়ে ওর চোখটা আটকে গেল। দেখল পুরনো একটা রিশেয়ার্ড ছবি, ডেট 19/7/2015। অমৃতেশের মনটা ফিরে গেল সেই 2015 সালের কলেজ লাইফে। সেই কলেজ লাইফে তো প্রথম দেখেছিল স্নেহলেখাকে। সেই কলেজ জীবনের স্নেহলেখা আজ বছরের ভারে হারিয়ে গেছে। অজান্তে একটা লাভ রিঅ্যাক্ট সেই 10 বছর আগের স্নেহলেখার পোস্টেড ছবিতে পড়ে যায়। মৃদু হেসে ওঠে অমৃতেশ। মনে মনে একটু আনন্দিত হয়। জীবনের টানা পড়েনে এতগুলো বছর পরেও এই মানুষটাকে প্রথম দেখে যতটা ভালো লাগতো, তার সেই ভালো লাগা আজও এক বিন্দু কমেনি। সে আজও ভালোবাসে তাকে, কিংবা বলা যেতে পারে আগের তুলনায় আরো বেশি করে ভালোবাসে। 2015 সময়টা ছিল ওর কলেজের শেষ বছর। কত স্মৃতি ভেসে উঠছে অমৃতেশের চোখের সামনে। সেদিনের বছর আর এই 2025 কেটে গেছে 10টা বছর। সেদিনের কলেজ পড়ুয়া অমৃতেশ এখন চাকরিজীবী। এবার একটু পরিচয় আসা যাক। অমৃতেশের পুরো নাম অমৃতেশ রায়চৌধুরী। বয়স 31। মোটামুটি চেহারা, চিরকালই শান্ত সৌম্য প্রকৃতির। পেশায় পাবলিক সেক্টর ব্যাংকের ডেপুটি ম্যানেজার। মা মারা গেছে, বাবা রিটায়ার্ড স্কুল টিচার। ছেলের মতোই চুপচাপ এবং বুঝমান লোক। ছেলে অফিস থাকাকালীন সংসারের আংশিক কাজ তাকেই করতে হয়। অনেক মানা এবং না মানার পর একটা বিয়ের সম্বন্ধে এসে খানিকটা থিতু হয়েছে অমৃতেশ। এটার নিশ্চয়তা যে কতখানি সেটা অমৃতেশও জানে না, কিন্তু যে কারণে এই বিশেষ সম্বন্ধে এসে অমৃতেশ এক প্রকার বাঁধা পড়েছে, সেটা ওর কাছে ছিল ভাবনার অতীত। অমৃতেশ নিজেও কল্পনা করতে পারেনি এটা। ঘটনাটা ছিল আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগের। অমৃতেশ রোজকার মতন একদম শেষ বেলায় অফিসে বসে এন্ড ডে ব্যালেন্সিং এর কাজ করছে। এমন সময় তার বাবার ফোন আসে। হ্যালো বাবাই। হ্যাঁ, তুই কি ব্যস্ত নাকি? না না, সেরম না,
বলো, কি বলবে? তুই বেরোবি কখন অফিস থেকে? এখন 4টে বাজে। এই ধরো 5:45। কেন, কি দরকার বলো না? তাহলে তুই আর ফিরিস না, বুঝলি? একেবারে হেমন্ত কলোনি চলে আয়। হেমন্ত কলোনি? বাবার মুখে হেমন্ত কলোনির কথাটা শুনে অমৃতেশ একটু চমকালো। বুকের মধ্যে অনুভব করলো ওর চেনা সেই স্পন্দন। হ্যাঁ রে, ও আসলে অমিতের থেকে এই সম্বন্ধটা পেয়েছিলাম, তোকে এর আগে বলিনি। আমি আজ এনাদের বাড়ি এসেছি। আসলে কথা হলো মেয়ের বাবা মায়ের সাথে, সবটাই বললাম বুঝিয়ে। এখন ওরা সরাসরি তোকে একটু দেখতে চাইছেন, তাই বলছি তুই অফিসের পর একেবারে এখানে চলে আয়। বাবার কথাটা শুনে অমৃতেশের খুব রাগ হলো। মনে মনে ভাবলো, কোনো মানে হয় এইসবের? অন্তত তাকে আগে থেকে জানাবে তো, এমন হুট করে। কিন্তু পর মুহূর্তেই বাবার মুখটা ভেসে ওঠে। অসহায় এক মানুষ অফিসে থাকাকালীন এই বয়স্ক একাকী লোকটা ওদের দুজনের সংসারের অনেক অনেক কাজ করে। আর তাছাড়া এই মানুষটা অমৃতেশকে গড়েছে। অমৃতেশ ওর বাবাকে নিজের আইডল বলে মনে করে। এই বাবার অবদান অমৃতেশের জীবনে অনেক। ভাবতে ভাবতেই অমৃতেশের রাগ কমে যায়। ওপাশে বাবার কণ্ঠস্বরে সব ভাবনার ছেদ ঘটে। কিরে, কিছু বল। বুঝতে পারছি, কিন্তু তুইও একটু বোঝ, বয়স অভিজ্ঞতায় তো কম বড় হলি না। না করিস না বাবা, অফিসের পর চলে আয়, এসে আমাকে ফোন করিস, কেমন? ঠিক আছে। অফিস থেকে বেরিয়ে হাত ঘড়িটা একবার দেখলো অমৃতেশ। 6:10। সন্ধ্যা হয়ে গেছে। নভেম্বরের শীত ইতিমধ্যেই তার প্রভাব বিস্তার করছে শহরের খোলামেলা রাস্তাঘাট অলিগলি জুড়ে। অমৃতেশ নিজের শরীরে শীত অনুভব করল। ব্যাগ থেকে সোয়েটশার্টটা বের করে গায়ে গলিয়ে নিল। আর দেরি না করে হাঁটা লাগালো হেমন্ত কলোনির উদ্দেশ্যে। অমৃতেশের অফিস থেকে হেমন্ত কলোনি 800 মিটার। সন্ধ্যার রাস্তায় যানজট, ভিড়, রাস্তার ধুলো গোগ্রাসে গিলে আশেপাশে ফাস্টফুডের দোকান থেকে আসা মুখরোচক খাবারের গন্ধ আস্বাদন করে হেমন্ত কলোনি যখন ঢুকছে, কি মনে হতে অমৃতেশ পাশের মহামায়া মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এসে থমকে গেল। দেখল ডুবন্ত তেলে গরম গরম সিঙ্গারা ভাজছে। অমৃতেশ আর দেরি করল না, দোকানে গিয়ে সিঙ্গারার অর্ডার দিল। আসলে কিছুই না, সামান্য সৌজন্য বোধ, মা বাবার থেকেই শেখা। স্কুল কলেজ লাইফে কোনো আত্মীয়র বাড়ি যাওয়ার সময় অমৃতেশ দেখত মা অথবা বাবা যা হোক কোনো খাবার কিনে নিয়ে যেত। সেই সৌজন্য বোধই নিঃশব্দে অমৃতেশ রপ্ত করে নিয়েছে। বিল মিটিয়ে ঠোঙা ভর্তি সিঙ্গারার প্যাকেটটা নিয়ে হেমন্ত কলোনির মধ্যে প্রবেশ করল। এ পাড়া এক কথায় বনেদি পাড়া। কেউ উচ্চপদস্থ সরকারি চাকরিজীবী, কেউ বা ব্যবসাদার। পাড়ার মধ্যে দিয়ে যেতে যেতে অমৃতেশের মনটা কেমন যেন করে উঠল। এই সেই হেমন্ত কলোনি। এই পাড়ার সাথে কলেজের লাইফের একজনের বড্ড আত্মীয়তা রয়েছে। আজও অমৃতেশ জানে না এই পাড়ার কোন কোনায় ওই একজন থাকে। আজ নিজেকে বড্ড সেই কলেজ লাইফের অমৃতেশ মনে হচ্ছে। এইসব ভাবতে ভাবতেই হেমন্ত কলোনির দুর্গা মন্দিরের সামনে এসে অমৃতেশ দাঁড়ালো। ভাবনায় ছেদ ঘটিয়ে বাবার নাম্বারে কল করে। দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে বাবার গলা শোনা গেল। কিরে, কোথায় এখন তুই? এই তো দুর্গা মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। বেশ, এক কাজ কর, মন্দির থেকে তোর ডান হাতের রাস্তা ধরে এগোতে থাক। দেখবি তোর বাম পাশে একটা মুদিখানার দোকান পড়বে। ওই দোকানের উল্টো দিকে যে বাড়িটা আছে, তার ঠিক দুটো বাড়ির পর যে সাদা রঙের দোতলা বাড়িটা তোর চোখে পড়বে, ওইটা। আর হ্যাঁ, দেখবি দোতলায় একটা ব্যালকানি আছে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, তুমি রাখো, আমি বাড়ির সামনে এসে কল করছি। আরে আর ফোন করতে হবে না, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো, তুই আয় তাড়াতাড়ি। আচ্ছা বেশ। অমৃতেশ এখন একটা ফাঁকা ঘরে বসে আছে। একটু আগে মিসেস মৈত্র
অমৃতেশকে চা আর 1 প্লেট ভর্তি স্ন্যাক্স দিয়ে গেছেন। দেয়াল ঘড়িতে দায়িত্ব মেনে ঘন্টা মিনিটের কাঁটা তাদের কাজ করে চলেছে। ঘরটা মাঝারি মাপের। আসবাব বলতে একটা কারুকাজ করা খাট, একটা ড্রেসিং টেবিল, আর তার পাশে একটা বড় পোড়া মাটির জারে সাজানো কাগজের রকমারি ফুল, এবং ঘরের মধ্যে আর একটা দরজা, কিন্তু খুব পরিপাটি। মিসেস এবং মিস্টার মৈত্রর সাথে অমৃতেশের যখন আলাপ হলো, ওর প্রাথমিক সৌজন্য বোধে ওনারা তো খুবই আপ্লুত হয়েছিল। তাছাড়াও ড্রয়িং রুমে বসে বিস্তর কথাও হয় ওদের মধ্যে। অমৃতেশের ম্যাচিওর কথাবার্তা, শান্ত সৌম্য আচরণে এবং ওর স্বাভাবিক সৌন্দর্যে ওনারা যাকে বলা যায় অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন। এছাড়াও ছেলে দেখতে শুনতে খারাপ না। এখন বাকি শুধু ওনাদের মেয়ের মতামত। যদিও এসে পর্যন্ত অমৃতেশ মেয়েকে এখনো পর্যন্ত দেখতে পায়নি, তার নামটাও এখনো জানা হয়নি। মেয়েকে পাঠাচ্ছি বলে ওনারাই অমৃতেশকে এই ঘরে বসিয়ে গেছে। চা, শুকনো খাবার সবই শেষ হতে চলল। এদিকে মেয়ের পাত্তা নেই। অমৃতেশ উঠে ঘরের মধ্যেকার দরজাটার সামনে এসে দাঁড়ালো। ভেজানো দরজাটা খুলে দেখল ক্ষুদ্র পরিসর জুড়ে একটা ব্যালকানি। এটাই তবে সেই দোতলার ব্যালকানি যেটার কথা বাবা বলছিল ওকে। অমৃতেশ ব্যালকানিতে এসে দাঁড়ালো। নভেম্বরে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। দূরবর্তী কুয়াশার চাদরে ধোঁয়ার কুণ্ডলিগুলো বড্ড মায়াবী লাগছে। পাশের বাড়ি থেকে টিভিতে চলা খবর ভেসে আসছে। অনেক সময় মানুষ কিছু না ভেবেও ভাবনার সাগরে ডুবে যায়, যে ভাবনার কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নেই, আছে অগণিত অসম্পূর্ণ ভাবনা। অমৃতেশ সেই ভাবনায় ডুবে গেল। হঠাৎ প্রথমে গলা খাকারি দিয়ে তারপর একটা মিষ্টি সম্ভাষণ অমৃতেশের কানে এলো। এই যে শুনছেন? অমৃতেশ দ্রুত সিগারেট ফেলে ব্যস্ত সমস্ত হয়ে দরজাটা ঠেলে ঘরের ভেতরে ঢুকল। আর ঢোকার সাথে সাথে যাকে দেখতে পেল, সেই নির্দিষ্ট ব্যক্তিটির উপস্থিতি একেবারেই সে প্রত্যাশা করেনি। অমৃতেশ ফিরে গেল আবার সেই কলেজ লাইফে। সেবার টিউশন ব্যাচ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল ডিসেম্বর মাসে। সেখানেই পড়তো একটি মেয়ে। যদিও তার এবং অমৃতেশের ব্যাচের সময় ছিল আলাদা, পরপর সময় হলেও চোখাচোখি হওয়ার যদিও বা একটা সম্ভাবনা ছিল, কিন্তু একজনের সকালের ব্যাচ আর অপরজনের সন্ধ্যার ব্যাচ হওয়ায় সেই সম্ভাবনাও মেলেনি। ফলত দূরত্বই থেকে গেল। মেয়েটিকে কলেজে মাঝে মাঝেই দেখত সে। অমৃতেশ কায়দা করে ধীরে ধীরে ওর নাম, গোত্র, ঠিকানা, কোন স্ট্রিম সবটাই জেনে নিয়েছিল। মেয়েটার নাম ছিল স্নেহলেখা মৈত্র। জুওলজি অনার্স, থাকে হেমন্ত কলোনিতে। ওদিকে আমাদের অমৃতেশের বিষয় ছিল ইকোনমিক্স আর সাইকোলজি। সেই সময় পাশে দুটো করে বিষয় রাখতে হতো। এই সাইকোলজির প্রতি একটা টান বরাবরই ছিল অমৃতেশের। ওদিকে স্নেহলেখারও পাশে ছিল সাইকোলজি। সেই সূত্রে একই টিউশন ব্যাচ। শুধু টিউশন ব্যাচ কেন, কলেজেও স্নেহলেখাকে লক্ষ্য করতো অমৃতেশ। এক্সামে কত কি মার্কস পেল, ডিপার্টমেন্টে র্যাঙ্ক কত, কলেজের কোন প্রোগ্রামে অংশগ্রহণ করছে কি না করলেও নিয়ম মেনে ওর পারফরমেন্স দেখতে যাওয়া সবটাই দায়িত্ব মেনে অমৃতেশ পালন করত। কিন্তু পুরোটাই ছিল নিভৃতে। অমৃতেশের কাছে স্নেহলেখার যে একটা সুবৃহৎ এক্সিস্টেন্স ছিল, সেটা কখনোই স্নেহলেখাকে বুঝতে দেয়নি। অন্যদিকে স্নেহলেখার কাছে অমৃতেশের না ছিল এক্সিস্টেন্স, না ছিল পরিচয়। অমৃতেশ নিজেকে এমনই লুকিয়ে রেখেছিল যে স্নেহলেখা কখনো তাকে খেয়াল করেনি। ব্যাচের পিকনিকে হয়তো 1-2বার দেখেছিল, তবে তেমন খেয়াল করে নয়। পিকনিকের দিন স্যারের বাড়ির পিছনেই যে একটু জমি খালি পড়ে থাকতো, ওখানেই যথারীতি
সেদিন সন্ধ্যায় ব্যাচের সমস্ত ছেলে মেয়ে চলে এসেছে। একদিকে গান বাজছে, অন্যদিকে বড় কড়াইয়ে তৈরি হচ্ছিল মাংস। ছেলেরা একদিকে র্যাকেট খেলছে, ওদিকে মেয়েরা বসে গল্প করছে। আর সমস্ত প্রোগ্রামটা দেখাশোনা করছে সাইকোলজি স্যার প্রণব রায়। সন্ধ্যা থেকে হওয়া উত্তেজনায় বলতে গেলে সবাই ক্লান্ত। মাঝখানে আগুন জ্বালিয়ে স্যার সহ স্যারের স্ত্রী এবং ছাত্রছাত্রীরা বসে আছে। এমন সময় স্যারই বলল, এই তোদের মধ্যে গান বা যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে কে পারিস? ছাত্রদের মধ্যে থেকে একজন বলল, স্যার, এখানে বাজনা বাজাতে তো কেউ সেরকম জানে না, তবে স্নেহলেখা খুব সুন্দর গান করে। এই স্নেহলেখা, তুই একটা গান কর না, আমরা সবাই শুনবো। এরকম আচমকা প্রস্তাবে স্নেহলেখা বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। আশেপাশের ওর চেনা অচেনা বান্ধবীরা ওকে জোর করতে থাকে গান গাওয়ার জন্য। তারপর স্যারই বলল, আরে স্নেহলেখার লজ্জার কি আছে, এখানে সবাই তোর চেনা জানা। আয় আয়, সামনে এসে একটা সুন্দর গান কর দেখি, আমিও শুনি তুই কেমন সুন্দর গান গাস। স্যার যখন বলে দিয়েছেন তখন তো গাইতেই হবে। অগত্যা স্নেহলেখা হয়ে উঠল সবার কেন্দ্রবিন্দু। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর একটা মিষ্টি গলায় গান ভেসে এলো। মন্ত্রমুগ্ধের মতো সবাই শুনছিল, এবং ওই দিন যাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল সেটা আর কেউই নয়, আমাদের অমৃতেশ রায়চৌধুরী। এক্সকিউজ মি, ওভাবে কি দেখছেন? না না না, কিছু না, সরি। সরি? আচ্ছা ছাড়ুন, দাঁড়িয়ে থাকবেন না, বসুন প্লিজ। অমৃতেশ কথা না বাড়িয়ে বিছানার ওপর এসে বসল। এই শীতেও প্রচণ্ড গরম লাগতে শুরু করেছে ওর। সাথে বুকের মধ্যে কেউ অবিরত দুর্মুষ পিটিয়ে চলেছে যেন। স্নেহলেখা এসে ওর পাশে বসল। সাথে সাথে একটা উষ্ণতা অমৃতেশের সারা শরীরে মনে ছড়িয়ে গেল। এই উষ্ণতা সম্পূর্ণ আলাদা। এর মধ্যে রয়েছে অজানাকে কাছে পাওয়ার আনন্দ। জীবনে এই প্রথমবার অমৃতেশ স্নেহলেখার সাথে কথা বলছে, তাও কোনো গল্প না, না কোনো কলেজের নোটসের বিষয়ে কথা, একেবারে বিয়ের কথা। এই পৃথিবীতে কত কিছুই না কত রকমভাবে ঘটে। অমৃতেশ আস্তে আস্তে নিজের সব জড়তা কাটাতে শুরু করেছে। আর যাই হোক, বহু আকাঙ্ক্ষিত মানুষটার কাছে লজ্জা নিয়ে বসে থাকলে চলবে না। আর অমৃতেশ এখানে প্রতিটা মানুষের মতনই তার জীবনের একটা বড় অংশটাই এসে পৌঁছেছে। বাবা মা আমাকে সবটাই বলেছে, তাও আমি আপনার মুখেই সব শুনতে চাই, জানতে চাই। আর যাই হোক, বিয়ের মতন একটা সিরিয়াস ব্যাপার, দুজনের কাছে সমস্তটা পরিষ্কার রাখা উচিত। কি আর বলি, দেখুন স্নেহলেখা, জীবন বিষয়ে আমি খুব বেশি সিরিয়াস নই। মানে মোড়ের উপর সাধারণভাবে জীবনটা কাটাতেই আমার ভালো লাগে। রোজ সকালে উঠে অফিসে যাই, আবার অফিস শেষে বাড়ি আসি, এই আমার রোজের রুটিন। মা নেই, ছোট্ট সংসার, আমি আর বাবা। এক্সট্রা অ্যাক্টিভিটি বলতে ওই বই পড়া। যে জীবন নিয়ে সিরিয়াস নয়, সে একটা মেয়েকে নিয়ে কতটা সিরিয়াস হবে তাহলে? কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর অমৃতেশ বলল, আসলে মানুষ নিজেকে নিয়ে যতটা না সিরিয়াস থাকে, তার চেয়ে তার কমফর্ট জোনের মানুষগুলোকে নিয়ে কিন্তু সে বেশি সিরিয়াস এবং দায়িত্বশীল হয়, কারণ সেটা তার ভালো থাকার জায়গা। এটা জীবনের নিয়ম। আপনার বাবা মা, আমার বাবা
নিজেদেরকে নিয়ে কতটা সিরিয়াস ছিল বলুন তো, কতটা দায়িত্ববান। তাদের কমফোর্ট জোনে ছিলাম আমি আপনি, তাই তো এতগুলো বছর ধরে তারা আমাদের বিষয়ে সিরিয়াস ছিল, এতটা দায়িত্ব ছিল, তাই না? কথাটা স্নেহলেখাকে মুগ্ধ করল। স্নেহলেখা মুখ টিপে একটু হাসল। সেই হাসির সাথে ফুটে উঠল ওর চোখের সেই চঞ্চলতা, যেটা লক্ষ্য করা যেত কলেজ জীবনে। ওই ক্ষণিকের জন্য অমৃতেশ খুঁজে পেল পুরনো স্নেহলেখাকে। আচ্ছা অমৃতেশ বাবু, আপনি কি কি কোয়ালিটি আপনার ফিউচার ওয়াইফের থেকে আশা করেন? কি কি না, শুধু একটা জিনিসই প্রতিটা মুহূর্তে আমি তার কাছ থেকে চাইবো, সেটা হচ্ছে ভালোবাসা। তাকে শুধু আমাকে ভালোবাসলেই হবে। শুধু ভালোবাসা, আর কিছু না? হ্যাঁ, শুধু ভালোবাসা। আচ্ছা, আমার পছন্দ অপছন্দ এসব বিষয়ে আপনার কোনো প্রশ্ন ভবিষ্যতে থাকতে পারে? পছন্দ অপছন্দ সম্পূর্ণ তোমার নিজস্ব বিষয়, সেই বিষয়ে আমার প্রশ্ন থাকার কোনো মানে হয় না। তুমি যা করবে সেটা নিশ্চয়ই বিবেচিত মানুষের মতোই করবে, এবং তোমার পছন্দ অপছন্দের মধ্যে একজন বুদ্ধিমান মহিলার ছাপ নিশ্চয়ই থাকবে। কিন্তু সামান্য আলাপে আপনি থেকে তুমি, আমি কি আপনার পূর্ব পরিচিত? ভ্যাবাচাকা খেয়ে যায় অমৃতেশ, সাথে প্রচন্ড লজ্জাও। ইতস্তত করে বলে, প্লিজ কিছু মনে করবেন না, আসলে আমিও বুঝতে পারিনি, সরি। মানে ব্যস্ত হবেন না, রিল্যাক্স রিল্যাক্স, আমি মজা করছিলাম। আরে ভবিষ্যতে যদি একসাথে কাটাতেই হয় তখন তো তুমি করে বলতেই হবে। আপনি তুমি করেই বলুন, আমার কোনো সমস্যা নেই। অমৃতেশ এবার হেসে ওঠে। আচ্ছা, আপনি একজন মেয়ে হিসেবে। আবার আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি একটা মেয়ে হিসেবে একজন ফিউচার হাজবেন্ডের কাছ থেকে কি কি আশা করো স্নেহলেখা? একটা ছেলে একটা মেয়ের কাছে যা চায়, একটা মেয়েও কিন্তু একটা ছেলের কাছে তাই চায়, যত্ন আর ভালোবাসা। আচ্ছা বেশ, তাহলে তাহলে কি এখানেই কি শেষ? এটা তো শুরু মাত্র, এখনো একে অপরকে চেনা বাকি, জানা বাকি, ভালোবাসা বাকি, তাই না? তাহলে আপনি কি চাইছেন এখন? আমি তোমার কাছে সময় চাইছি, তোমার সঙ্গ চাইছি এখন থেকে। আমি একটি বছর চাইছি শুধু একে অপরকে ভালোভাবে চেনার, জানার। এক সন্ধ্যার আলাপচারিতায় হ্যাঁ কিংবা না সিদ্ধান্ত নেওয়ার চেয়ে সময় নিয়ে সেই সিদ্ধান্ত নেওয়াটা কি ভালো নয়? এবার তুমি যদি রাজি থাকো। অমৃতেশের প্রতিটা কথা স্নেহলেখাকে মুগ্ধ করছে। হ্যাঁ, এটাই তো সে চায়, এটার জন্যই তো সে এতদিন কারোর জন্য অপেক্ষা করছিল। কলেজ লাইফে হাজারটা প্রেমের প্রস্তাব অগ্রাহ্য করে যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল, হয়তো এই ছেলেটার মধ্যেই সে সব পেয়েছে, এবং ভবিষ্যতেও হয়তো পাবে। হ্যাঁ, আমি রাজি। বেশ, তাহলে আজ উঠি। একে অপরের ফোন নাম্বার নিয়ে অমৃতেশ যখন ওর বাবার সাথে নভেম্বরের শীতে শহরের রাস্তাঘাট পেরিয়ে বাড়ি ফিরছে, তখন সে অপেক্ষা করছে একটা ফোন কলের, অপেক্ষা করছে তার পরিচিত স্নেহলেখার জন্য। আজ রবিবার, আজ অমৃতেশ আর স্নেহলেখা দেখা করবে। এই কদিন ওদের মধ্যে ফোনেই কথা হয়েছে। যতটুকু অনুধাবন করতে পেরেছে তাতে করে স্নেহলেখা ভালো মনের মেয়ে, ওর মধ্যে একটা প্রোগ্রেসিভ ইন্ডিপেন্ডেন্সি রয়েছে বর্তমান সমাজচিত্রের বিচারে, যেটা খুবই ভ্যালুয়েবল। স্নেহলেখার কথা মনে পড়লেই অমৃতেশ মনে মনে রোমাঞ্চিত বোধ করছে। কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর চাকরি বাকরির পড়াশোনা, পরীক্ষা, ছোটাছুটি, চাকরিতে জয়নিং, ওয়ার্ক প্রেশার, এসবের পাহাড় প্রমাণ চাপে স্নেহলেখা হারিয়ে গিয়েছিল সেই সময়ের মাঝে। এখন যখন আবার ফিরে এসেছে, তখন অমৃতেশ প্রতি মুহূর্তে নিজেকে সেই কলেজ লাইফের অমৃতেশের সাথে গুলিয়ে ফেলছে। স্নেহলেখার প্রোফাইল থেকে কতগুলো ছবি অমৃতেশ নিজের গ্যালারিতে সেভ করে রাখল। রোদ পড়ে গেছে, অমৃতেশ এবার শীত শীত করতে শুরু করল। ঘরের ভিতরে ঢুকে
বেরোনোর প্রস্তুতি নিচ্ছে, তখন ওর ফোনটা বেজে উঠল। দেখল স্নেহলেখা ফোন করছে। আজ আসছেন তো? রেডি হচ্ছি, এই তো এবার বেরোবো। আচ্ছা, কোথায় দেখা করব আমরা? তোমার বাড়ির কাছে যে ক্যাফেটা আছে সেখানে এসো। আচ্ছা, দেরি করবেন না কিন্তু। এই বলে স্নেহলেখা ফোনটা কেটে দিল। অমৃতেশ ফোনটা রেখে চটপট রেডি হয়ে নিল। ওর বাড়ি থেকে আবার স্নেহলেখার বাড়ি নেই নেই করে 2 কিলোমিটার। ঘড়িতে একবার সময়টা দেখে নিল 4:45। বাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তার কাছে এসে বাস ধরে নিল অমৃতেশ। বাস স্ট্যান্ড থেকে ওদের বাড়ি এবং ক্যাফের দূরত্ব খুব বেশি হলে হেঁটে বড়জোর 5 মিনিট। বাস থেকে নেমে হেঁটে যখন ক্যাফের কাছে পৌঁছলো, দেখলো স্নেহলেখা ইতিমধ্যেই চলে এসেছে। সরি, একটু দেরি হয়ে গেল। আরে ধুর, এই কথায় কথায় সরি বলবেন না তো, আমার বড্ড বিরক্ত লাগে। আচ্ছা আচ্ছা, সরি। আবার কি বলবে ভেবে না পেয়ে অমৃতেশ কাঁচুমাচু মুখ করে স্নেহলেখার দিকে চেয়ে থাকে। অমৃতেশের এহেন কিংকর্তব্য বিমূঢ় ভাব দেখে স্নেহলেখা হেসে ওঠে। হাসতে হাসতে বলে, চলুন এবার ভিতরে চলুন। এই বলে সে অমৃতেশের হাতটা ধরে ভিতরে প্রবেশ করল। ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ অমৃতেশ প্রাণ ভরে অনুভব করছে এই প্রথমবার। ক্যাফেতে ঢুকে কোনার এক টেবিলে মুখোমুখি দুজন বসেছে। আহা, কি সুন্দরী না লাগছে স্নেহলেখাকে আজ। কি হলো অমৃতেশ, ওভাবে কি দেখছেন? জানি আমি সুন্দরী, তাই বলে এভাবে চেয়ে থাকবেন? প্লিজ না। প্রচন্ড লজ্জা লাগে অমৃতেশের। লজ্জা এসে মাথাটা নিচু করে নেয়। এর উত্তর তার কাছে অন্তত নেই। শুনুন, আজ কিন্তু না আমি একদম সিরিয়াস কথাবার্তা করতে চাই না। আপনিও চেষ্টা করবেন প্লিজ এসব এড়িয়ে চলার। আচ্ছা, তুমি বলো, তুমি কি নিয়ে কথা বলতে চাও? আরে বিষয়ের কি অভাব আছে? কলেজ লাইফের কিছু মেমোরি শেয়ার করুন না। কলেজ লাইফের মেমোরি বলতে সেরকম কিছু অমৃতেশের মনে পড়ল না। ভালো স্মৃতি আছে, তবে তার কেন্দ্রবিন্দু ছিল স্নেহলেখা। সেটাই কি বলবে সে? হ্যাঁ বললে ক্ষতি কোথায়? অন্তত স্নেহলেখা জানতে তো পারবে সে অমৃতেশের পূর্ব পরিচিত। কলেজ লাইফে একটা মেয়ে ছিল, তাকে আমার খুব ভালো লাগতো। আচ্ছা তাই? বলুন তাহলে সেই গল্প, কিন্তু তার আগে কিছু খাবার অর্ডার করি। এই বলে সে ওয়েটারকে ডাকলো। ওয়েটার আসতেই চটপট ফ্রাইড মোমো আর লেমনেড অর্ডার দিল। ওয়েটার চলে যেতেই স্নেহলেখা বেশ নড়ে চড়ে বসল। প্রেমের গল্প শুনতে কারই না ভালো লাগে। নিন নিন, বলুন এবার। আহামরি কোনো গল্প না, বলতে গেলে কোনো গল্পই না। প্রথম দেখি কলেজে, তখন সবে অ্যাডমিশন নিয়েছি। তো একদিন কজন মিলে ক্যান্টিনে গেছি, দেখি একটা মেয়ে, সুন্দরী মেয়ে বসে আছে। প্রথম দেখাতেই ভালো লেগে যায় মেয়েটাকে, কিন্তু তখনও অবধি নাম, মেয়েটি কেমন, কি ইত্যাদি ইত্যাদি কিছুই আমার জানা ছিল না। এরপর থেকে মাঝে মধ্যে দেখতাম মেয়েটাকে, এক মনে আমি সবটা লক্ষ্য করতাম। এরপর নাম, গোত্র, কোথায় বাড়ি, কোন ডিপার্টমেন্টে পড়ে, সবটা জানলাম ধীরে ধীরে। সেদিন যেদিন ওর দেখা পেতাম কলেজে, ক্যালেন্ডারে ওই দিনগুলো মার্কার দিয়ে মার্ক করে রাখতাম। এক্সামে কত নাম্বার পেত, ডিপার্টমেন্টে র্যাঙ্ক করলো কি না, সবটা নোট করে রাখতাম। সেবার তো কলেজে যখন ন্যাক ভিজিট করলো, তখন বিস্তর এক প্রোগ্রাম হলো। সেখানেও একটা গ্রুপ সঙ্গে নেচেছিল। জানতে পারার পর ওই দিনে টিউশন ব্যাচ বাঙ্ক করেছিলাম ওর নাচ দেখার জন্য। 2G স্যামসাং ফোনে ভিডিও সযত্নে তুলে রেখেছিলাম, রোজ দেখতাম আর রোজ রোজ প্রেমে পড়তাম। কলেজে সরস্বতী পুজোয় যখন পাঞ্জাবি পরে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, দেখতাম সুন্দর শাড়ি পরা সেই মেয়েটাকে। ছোট ছোট কবিতাও লিখেছিলাম ওকে নিয়ে। ডিসেম্বর মাসে যখন আমাদের টিউশন ব্যাচ থেকে একটা পিকনিক আয়োজন করা হয়েছিল, সেই পিকনিকে খুব সুন্দর একটা গানও গেয়েছিল মেয়েটা। কি অসম্ভব রকমেরই না সুন্দর গেয়েছিল। শ্রোতার ভিড়ের মাঝে আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিলাম সবটা। তারপর দেখতে দেখতে কলেজের দিন শেষ হয়ে এলো। না সে আমাকে জানতে পারলো, না আমি তাকে জানতে দিলাম যে আমার কাছে
ওর গুরুত্ব কতখানি। থার্ড ইয়ারের রেজাল্ট নিয়ে যখন কলেজের গেট থেকে বেরোচ্ছি, তখন জীবনানন্দের বছর 20 পর কবিতার কথা খুব মনে পড়ছিল। সেই যে বেরোলাম, তারপর থেকে দেখা সাক্ষাৎ আর কখনো হয়নি। আস্তে আস্তে জীবনের ব্যস্ততায় হারিয়ে গেল, কিন্তু সে থেকে গেছে আজও স্মৃতির এক ঘরে। যতক্ষণে অমৃতেশ তার কথা বলছিল, ওয়েটার এসে খাবার দিয়ে গেছে। লেমনেডে একটা চুমুক দিয়ে স্নেহলেখা বলল, ওয়ান সাইডেড লাভ। তা মেয়েটার নাম কি? নাম বললে তুমি বিশ্বাস করবে? নাম জানার সাথে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? নিশ্চয়ই আছে, হয়তো তুমি মানতেই চাইবে না নামটা শোনার পর। আচ্ছা শুনি না নামটা। কি নাম তার? একটু দম নিয়ে অমৃতেশ বলল, তার নাম স্নেহলেখা মৈত্র। আমি? এটা কি বলছো তুমি অমৃতেশ? তুমি আমায়? বলেছিলাম না, তোমার হয়তো বিশ্বাসই হবে না, কিন্তু এটাই সত্যি। আর হ্যাঁ, তোমার মুখে ওই তুমি বড্ড প্রিয় লাগে শুনতে। আশা করবো এই তুমির অধিকারটা দ্বিতীয়বার আর আপনি দিয়ে রিপ্লেস হবে না। এই বলে অমৃতেশ দরজা ঠেলে ক্যাফের বাইরে বেরিয়ে আসে। সন্ধ্যা এখন মধ্যম। অমৃতেশ একটা সিগারেট ধরাল। ওদিকে ক্যাফের টেবিলে বসে রয়েছে স্নেহলেখা। কি ভাবছে সে এত? চাঞ্চল্য ভরা 2 চোখে অবাক দৃষ্টি নিয়ে কি দেখছে ওই গ্লাস ভর্তি লেমনেডে? এতক্ষণ আপনারা শুনছিলেন সোহম মজুমদারের কলমে আবার হেমন্তে। গল্প পাঠে ছিল তুষার। গল্পের অন্যান্য চরিত্রে ছিল অনন্যা, সোহম এবং কৌস্তব। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইনে ছিল অর্ঘ্য। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটি গল্পের সাথে। টাটা।